হ্যালো, আসসালামু আলাইকুম। এইচএসসি 24 ব্যাচ তোদের মধ্যে যারা জৈব যৌগ একবার হইলেও করছিস কিন্তু কনফিডেন্স পাইতেছিস না কোথায় থেকে কোশ্চেন আসবে, কোন টপিকগুলো তোর এখন এই মোমেন্টে এসে পড়া উচিত, কারণ সিলেবাস তো অনেক বড়, অধ্যায় তো অনেক বড়। এখন কোন কোন টপিকগুলো পড়লে তুই এইচএসসি তে কমন পাবি সেই টপিকগুলো তুই জানোস না, ঠিক মতো পড়তে পারতেছিস না, জৈব যৌগের একটা কনফিডেন্স আনতে পারতেছিস না। তো তাদের জন্য আজকের ভিডিও। আজকে আমি বেশ কয়েকটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করবো, যে টপিকগুলো তুই জানলে, যে টপিকগুলো থেকে ভালো মতো যদি তুই পড়াশোনা করিস, তাহলে এইচএসসি তে রিটেনে তোর 100% রিটেন কমন পাওয়া, জৈব যৌগ থেকে কমন পাওয়ার সম্ভাবনা 100/100%। সো আয় টপিকগুলো সম্পর্কে জানি। প্রথম যে ইম্পর্টেন্ট টপিকগুলো আমি বলবো সেটা হলো SN1, SN2, U1 এবং U2 এর যে রিঅ্যাকশন গুলো আছে। SN1 SN2 এর মধ্যে পার্থক্যকরণ, রিঅ্যাকশন দেখে তোকে বুঝতে হবে এটা SN1 হচ্ছে নাকি SN2 হচ্ছে, এখানে U1 হচ্ছে নাকি E2 হচ্ছে। এই যে এখানে চারটা বিক্রিয়া আছে, এই চারটা বিক্রিয়া তুই হচ্ছে দেখে নিবি, বইয়ের মধ্যে খুলবি, চারটা বিক্রিয়া দেখে নিবি। এরপর আসলো মার্কডিকভের বিক্রিয়া। মার্কডিকভের যে বিক্রিয়াটা আছে, বিপরীত মার্কডিকভ, যেটা খারাসের নীতি বলা হয়, এবং মার্কডিকভ, এই দুই যে টপিকটা আছে, এই দুইটা টপিক সুন্দর মতো দেখে নিবি। এরপরে আমি বলবো সব থেকে ইম্পর্টেন্ট টপিক হলো সিস ট্রান্স সমানুতা। সিস ট্রান্স সমানুতা, সমানুতা সিস ট্রান্স সমানুতা যেমন দেখবি, সাথে সাথে উদাহরণগুলো ভালো মতো করে দেখবি, যে এই যৌগটার জন্য সিস হইতেছে, এই যৌগটার জন্য ট্রান্স হইতেছে। সিসের জন্য কি হয়, ট্রান্সের জন্য কি হয়। ট্রান্সের জন্য যে কাইরাল কার্বন থাকতে হবে, যে যৌগের মধ্যে কাইরাল কার্বন উপস্থিত, সেই যৌগে যদি সমানুতা চায় তাহলে সেই যৌগটা অবশ্যই ট্রান্স সমাণু হবে। এই জিনিসগুলো তোকে হচ্ছে সমানুর এই পার্টটুকু, সমানুর সবগুলোও যদি না পড়িস, সিস ট্রান্স মাসবি পড়বি, তোর পরীক্ষার জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট। তুই টেস্ট পেপারটা যদি খুলিস তাহলেই দেখতে পারবি সমানুতা থেকে যেই কয়টা কোশ্চেন আসছে তার 80% কোশ্চেন আসছে সিস ট্রান্স সমানুতা থেকে। এরপর আসি বেনজিনের সক্রিয়তার ওরিয়েন্টেশন। বেনজিনের যে সক্রিয়তার ওরিয়েন্টেশন, ক্লোরিনের জন্য একটা ওরিয়েন্টেশন আছে, নাইট্রোবেনজিনের জন্য একটা ওরিয়েন্টেশন আছে। এই যে আর্থ প্যারা যৌগগুলোর জন্য যে বিভিন্ন বিভিন্ন ওরিয়েন্টেশন গুলো আছে, ইলেকট্রোফিলিক যে রিঅ্যাকশন গুলো হয়, উপর থেকে নিচের দিকে যে রিঅ্যাকশন গুলো হইতেছে, ইলেকট্রন ত্যাগ করতেছে, এই যে প্লাস মাইনাস যে যে চিহ্নগুলোর যে যে বেনজিনের যে রেজোনেন্স কাঠামো, রেজোনেন্স কাঠামো যেটাকে বলা হয়, সেই কাঠামোটা ভালো মতো দেখে নেবে। এরপর আসি ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বেনজিনের। ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বেনজিনের যে ক্লোরোবেনজিন তৈরি হয়েছে, নাইট্রোবেনজিন তৈরি হয়েছে, তারপরে হচ্ছে সালফোবেনজিন তৈরি হয়েছে। এই যে সালফোনেশন রিঅ্যাকশন, নাইট্রেশন, এই রিঅ্যাকশন গুলা সুন্দর মতো দেখে নিবি, বইয়ের মধ্যে সুন্দর মতো দেখে নিবি। এরপরে যে ইম্পর্টেন্ট টপিক সেটা হলো কিটোন ও অ্যালডিহাইডের পার্থক্যকরণ। কিটোন ও অ্যালডিহাইডকে বিভিন্ন যৌগ দ্বারা পার্থক্যকরণ করা যায়, যেমন 2,4 ডাইনাইট্রোফেনল, তারপর ফেহেলিং দ্রবক, তারপর সিলভারের যে দর্পণ পদ্ধতি। এই যে তিনটা রিঅ্যাকশন আছে, তিনটা রিঅ্যাকশন, তিনটা রিঅ্যাকশন কি কি বললাম? একটা হচ্ছে তোর ফেহেলিং দ্রবক দিয়ে ফেহেলিং দ্রবক, ফেহেলিং দ্রবণ, তারপর হচ্ছে 2,4 ডাইনাইট্রোফিনাল, আর একটা হচ্ছে সিলভারের দর্পণ পদ্ধতি। এই যে তিনটা রিঅ্যাকশন, এই তিনটা রিঅ্যাকশন সুন্দর মতো দেখে নিবি। এরপর আসি অ্যালকোহলের পার্থক্যকরণ। লুকাস বিকারক দিয়ে যে 1 ডিগ্রি অ্যালকোহল, 2 ডিগ্রি অ্যালকোহল, 3 ডিগ্রি অ্যালকোহল পার্থক্য করা যায়। 1 ডিগ্রি অ্যালকোহল লুকাস বিকারকের সাথে কিভাবে রিয়েক্ট করে, 2 ডিগ্রি কিভাবে রিয়েক্ট করে, 3 ডিগ্রি কিভাবে রিয়েক্ট করে, কোনটা 20 থেকে 25 মিনিট সময় নিতেছে, কোনটা সাথে সাথে রিয়াকশন করতেছে, কোনটা কখনোই রিয়াকশন করবে না। এই পার্থক্যকরণের মাধ্যমে যে আমরা অ্যালকোহলের পার্থক্য করতে পাই, এই জিনিসটা অবশ্যই তার মাথায় রাখতে হবে। এরপর আসি বেনজিন থেকে টলুইন, ক্লোরোবেনজিন, ফেনল এবং বেনজিন। এর মানে হলো যে তোর বেনজিনের যে কনভার্সন গুলা, বেনজিন থেকে যে টলুইন উৎপন্ন করা যায়, টলুইন থেকে ক্লোরোবেনজিন যে উৎপন্ন করা যায়, সেখান থেকে যে ডাইজোনিয়াম লবণ যাওয়া যাবে, ডাইজোনিয়াম লবণ থেকে যে তোর ফেনল উৎপন্ন করা যাবে ডাও পদ্ধতির মাধ্যমে। ফেনল উৎপাদনের পর তুই ওইখান থেকে কিভাবে বেনজিন আনতে পারিস, কোন রিয়াকশনের মাধ্যমে, এই জিনিসগুলো তোকে জানতে হবে। কোন কোন বিকারক ইউজ করতে হইতেছে, কনভার্ট কিভাবে করতেছে, কোনটা থেকে কোনটা রূপান্তর করা যায়, এই জিনিসগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট, এবং এটা ক্র্যাক করতে পারা অনেক বেশি ইম্পর্টেন্ট। এর জন্য তুই রিয়াকশন গুলো লক্ষ্য করবি, যে কিভাবে বেনজিন থেকে টলিন হইতেছে, টলিন থেকে ক্লোরোবেনজিন কিভাবে হইতেছে, ক্লোরোবেনজিন থেকে আবার কিভাবে তোর ক্লোরোবেনজিন থেকে কিভাবে ফেনল উৎপন্ন করা যায়, কোন পদ্ধতিতে, ফেনল থেকে কিভাবে আবার বেনজিনে আসা যায়, এটা কোন পদ্ধতি, আবার ডাইজোনিয়াম লবণে কিভাবে যাওয়া যায়। এই যে জিনিসগুলো, ডাইজোনিয়াম লবণে যখন ঢুকলি, ডাইজোনিয়াম লবণের রিয়াকশন গুলো দেখবি, যে সে কিভাবে রিয়াক্ট করতেছে। এইভাবে জিনিসগুলো পড়তে হবে তোকে। এরপর আসি প্যারাসিটামলের প্রস্তুতি। এই যে কয়েকটা টপিক আমি তোকে বললাম, তোর কাজ হলে টপিক গুলা খাতার মধ্যে তুলে রাখা, স্ক্রিনশট নেই, খাতার মধ্যে তুলে রাখার পরে যে কাজটা করবি,
হচ্ছে বইটা খুলবি আস্তে করে, বইটা খুলে এই টপিকগুলো পড়বি, টেস্ট পেপারে যাবি, দেখবি যে ম্যাক্সিমাম কোশ্চেন এই টপিকগুলো থেকে আসছে, ম্যাক্সিমাম কোশ্চেন এই টপিকগুলো থেকে আসছে। তুই যদি ভালো মতো বইটা পড়িস, ভালো মতো বুঝে বুঝে করতে পারিস, তাহলে আমি বলবো যে হ্যাঁ, তোর কনফিডেন্স, এনাফ কনফিডেন্স আসবে জৈব যৌগ থেকে অ্যান্সার করার। এখন কোশ্চেন হলো ভাইয়া, আমি যদি জীবনে কোনোদিন কোশ্চেন মানে জৈব যৌগ করি নাই, কাশ্চিন কালেও করি নাই, সেই ক্ষেত্রে কি আমার এই মোমেন্টে এসে জৈব যৌগ করা উচিত কিনা? তো আমি বলবো যে তোর এই মোমেন্টে যদি এই টপিকগুলো তুই কভার করতে চাস, জীবনেও যদি জৈব যৌগ না করিস, তোর 7 দিনের মতো সময় লাগবে, 7 দিনের মতো সময় লাগবে মিনিমাম। এখন 7 দিনের মতো যদি সময় লাগে, তাহলে তোর হাতে কি 7 দিন সময় আছে কিনা সেটা আগে তোকে দেখতে হবে। তো 7 দিনে কিন্তু কেমিস্ট্রির বাকি অধ্যায়গুলো তুই কভার করে ফেলতে পারবি। সব কিছু কভার করার পর যদি তোর টাইম থাকে, তাহলে আমি বলবো, আমি রিকমেন্ড করবো এই অধ্যায়গুলো তোর দেখা, এই টপিকগুলো দেখা। বাট তোর যদি আগে কখনোই জৈব যৌগ জীবনেও হাত দিস নাই, জীবনে করিসই নাই, আমি তোরে বলবো যে না, এখন এসে তোর জৈব যৌগ করার কোনো দরকার নাই। বাকি আরো 3টা অধ্যায় আছে, সেই 3টা অধ্যায় থেকে তোর কয়টা কোশ্চেন হবে? 6টা। 3টা অধ্যায় থেকে 6টা কোশ্চেন হবে, সেই 3টা অধ্যায় ভালো মতো পড়। এই 7 দিন যেখানে জৈব যৌগে দিবি, 7 দিন দেওয়ার পরও যেহেতু তুই জীবনেও করিস নাই, 7 দিন দেওয়ার পরে তোর যে জৈব যৌগর বেস ক্লিয়ার হবে বা তুই হচ্ছে রিয়েকশন গুলো ধরতে পারবি, এমনটা আসলে পসিবিলিটিস অনেক কম। তো সেই ক্ষেত্রে তুই যদি 7 দিন এখানে সময় দিস, তোর কিন্তু 6টা সিকিউ মোটামুটি কনফার্ম হয়ে যাইতেছে। এই সাজেশনটা ওদের জন্য যারা একবার হলো জৈব যৌগটা করছিস জীবনে, কিন্তু এখন কনফিডেন্স নাই, এখন কোনো কনফিডেন্সই নাই যে হচ্ছে আমি কোন কোন টপিক গুলো পড়বো, স্পেসিফিক সাজেশন দরকার যার, তাদের জন্যই এই ক্লাসটা মূলত। তো তোদের যারা জীবনে একবার হলো যোগাযোগ করছিস, এই টপিক গুলো করতে ম্যাক্সিমাম হলে 3 দিন সময় লাগার কথা, ম্যাক্সিমাম হলে 3 দিন সময় লাগা কথা, ইনক্লুড টেস্ট পেপার সহ। 3 দিনের মধ্যে জৈব যৌগ তুই সুন্দর মতো কভার করতে পারবি এই টপিক গুলা। আর যারা একবারই ধরিস না, আমি আবারও বলতেছি, আগেও বললাম, একটু আগেও বললাম, আবারও বলতেছি, যে নতুন করে তোর ধরার দরকার নাই। যদি না তোর হাতে সময় থাকে, তখন তুই ধরতে পারস, কেবলমাত্র তখনই ধরবি যখন তোর সব সাবজেক্ট কভার হয়ে গেছে, এখন 5-7 দিন রিল্যাক্সে আছিস, তখন নতুন টপিক তুই ধর। বাট এখন এসে নতুন টপিক আর ধরার কোনো দরকার নাই। যেগুলা তুই পারিস ওগুলাতেই আরো ভালো মতো কনফিডেন্স বাড়া, ওগুলাই বেশি বেশি প্র্যাকটিস কর, ওগুলাই টেস্ট পেপার সলভ কর, ওগুলার কলেজের কোশ্চেন সলভ কর, ওগুলাই ভালো মতো করে সলভ কর। এবং আরো যদি টেস্ট পেপার কিভাবে ইফেক্টিভলি সলভ করতে হয় সেটা বুঝতে সমস্যা হয়, আমি অলরেডি একটা ক্লাস আপলোড করছি, হাউ টু সলভ টেস্ট পেপার ইফেক্টিভলি, ওই ক্লাসটা দেখতে পারো। ওই ক্লাসটা দেখলে তোমার বেসিক জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। সো আজকের ক্লাস এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।